এনজেএল ইএনটি সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে এনজেএল প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক কান গলা রোগের সুচিকিৎসায় এনজেএল এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ইএনটি কেয়ার, লেটেস্ট টেকনোলজি লেজার ও কবলেশনের মাধ্যমে এনজেএল এ ইএনটি সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। এনজেএল এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। এনজেএল টোটাল ইএনটি কেয়ার, 15 কাজলশাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান এএনজেল হসপিটাল স্বাস্থ্য কথা আজকের অনুষ্ঠানে। আজ থেকে শুরু হলো আমাদের এই অনুষ্ঠানটি চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রতি শনিবার রাত 8টায় আমরা সরাসরি আপনাদের সাথে থাকব এবং দর্শক, যে কোনো স্বাস্থ্য বিষয়ক একটি বিষয় নিয়েই প্রতি শনিবার আপনাদের মাঝে আমরা উপস্থিত হব। আপনারা জানেন, গত 4 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস। আমাদের আজকের বিষয় বিশ্ব ক্যান্সার দিবস 2026। আজ আমাদের সাথে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এবং আপনারা যারা আছেন সংযুক্ত অনুষ্ঠানে তারা আমাদের সাথে কমেন্ট ফিল্ডে, কমেন্ট সেকশনে মেসেজ দিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন এবং যে কোনো মতামত দিতে পারেন। এবং আমাদের এই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে, আলোচক হিসেবে আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান স্বনামধন্য চিকিৎসক ডাক্তার নুরুল হুদা নাইম। স্যার, আপনাকে অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আপনি ইতিমধ্যে শুনেছেন যে আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রথম পর্ব এবং আমাদের অনুষ্ঠানের বিষয় বিশ্ব ক্যান্সার দিবস 2026। স্যার, আপনার কাছে প্রথমেই প্রশ্ন রাখি যে এবার ক্যান্সার দিবসের প্রতিপাদ্য কি? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম আজকে আমাদের এই এনজেএল হসপিটাল স্বাস্থ্য কথায়। এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ক্যান্সার দিবস উপলক্ষে আমরা এই ক্যান্সার নিয়ে আলোচনা করব এবং আজকে 10টি দৈনন্দিন অভ্যাস সম্পর্কে আমরা বলবো। আমরা প্রথম প্রশ্নের উত্তরে যদি আমি বলতে চাই, এই শর্মী ম্যাডাম আমাকে প্রশ্ন করেছেন। তো প্রতিপাদ্য প্রত্যেক বছরে বছরে মানে এক একটা প্রতিপাদ্য নির্ধারিত হয় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে। তো এই 3 বছর অর্থাৎ 25, 26, 27 এই 3 বছরের জন্য একটা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সেটা হলো যে ইউনাইটেড বাই ইউনিক। অর্থাৎ এটা যদি বাংলা করা যায় যে আমাদের সবার লক্ষ্য হচ্ছে ক্যান্সারকে জয় করা, অভিন্ন লক্ষ্য। বাট আমাদের যুদ্ধটা হবে ক্ষেত্র বিশেষে ভিন্ন। অর্থাৎ কারো হয়তো ব্রেস্ট ক্যান্সার, কারো হয়তো কোলন ক্যান্সার, কারো হেডনেক ক্যান্সার। হ্যাঁ, সুতরাং আমরা এই ক্যান্সার আক্রান্ত রোগীরা আমরা কিন্তু অভিন্ন লক্ষ্যেই যাব। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব ক্যান্সারকে জয় করার জন্য। সেই জন্য এটা হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ অভিন্ন পথ চলায়, ভিন্ন পথ চলায় অভিন্ন লক্ষ্যে আমরা গিয়ে পৌঁছাবো। ধন্যবাদ। এবারের প্রতিপাদ্য আসলে খুবই চমৎকার একটি প্রতিপাদ্য এবং ক্যান্সারে যারা ভুগছেন
বা যারা ক্যান্সার চিকিৎসারত আছেন বা ক্যান্সার সার্ভাইভাল যারা ইতোমধ্যে যারা ক্যান্সারকে জয় করেছেন তাদের সবার জন্যই আজকের অনুষ্ঠানটি বিশেষ গুরুত্বপূর্ণ। আহ, স্যার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে সবাই জানতে চায়, আমাদের সবার প্রশ্ন থাকে ঘরে ঘরে, যেহেতু এটা নিয়ে এখন একটা আতঙ্কে ভুগে যে ক্যান্সার পরিমাণ এত বেড়ে গিয়েছে, মাত্রা এত বেড়ে গিয়েছে, ক্যান্সার প্রতিরোধে আসলে করণীয় কি আমাদের দৈনন্দিন জীবনে? আমাদের আজকের আলোচনার বিষয় আসলে এটি। আমরা প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন, আমি বলবো যে খুশি হবেন এই জন্য যে একটা সময় ছিল যখন আমরা বলতাম যে ক্যান্সার হ্যাজ নো আনসার, অর্থাৎ কারো ক্যান্সার হয়েছে মানে ওনার সব শেষ। কিন্তু আমাদের মেডিকেল সায়েন্স এবং বিজ্ঞানের এখনকার আমাদের যে আমরা অগ্রগতি দেখেছি, তাতে করে ক্যান্সার হ্যাজ এভরি আনসার, অর্থাৎ ক্যান্সারের সব ধরনেরই আনসার আমাদের কাছে এখন আছে। তাহলে আসলে আমরা জেনে নেই যে কিভাবে হবে। আমরা কিন্তু এই ক্যান্সারটাকে খুব সহজেই প্রতিরোধ করতে পারি। অর্থাৎ আমরা একটা কথা সবাই খুব ভালো মতো জানি যে রোগ প্রতিকারের চেয়ে উত্তম। তো একটা রোগ আসার আগে যদি তাকে আমরা প্রতিরোধ করার যে নিয়ম কানুন বা পদ্ধতিটা আমরা যদি জেনে যাই এবং তাকে প্রতিরোধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের দুইটা জিনিস থেকে আমরা বাঁচি। এক হলো আমাদের শারীরিক কষ্ট এবং সেই সাথে পারিবারিক একটা সংশ্লিষ্টতা থাকছে, আর দুই হচ্ছে আমাদের যে আমরা যে আর্থিক যে বিশাল একটা মানে খরচ, সেটা থেকে আমরা বাঁচতে পারছি। তো প্রিয় দর্শক, আজকে মনোযোগ দিয়ে আপনারা শুনবেন যে আমরা কিন্তু এই যে আমাদের প্রাত্যহিক জীবনের কিছু অভ্যাস যদি পরিবর্তন করতে পারি, কিছু অভ্যাস গ্রহণ, কিছু অভ্যাস বর্জন, এইভাবে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, তাইলে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 40 থেকে 50% ক্যান্সার প্রতিরোধযোগ্য। তাহলে আমাদের সবার জানার ইচ্ছা হচ্ছে যে কি করলে আমরা ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারি। তাহলে ধন্যবাদ আমরা আপনি। জি, কি করলে আমরা প্রতিরোধ করতে পারি? আমরা যদি এখানে আসি যে আমরা প্রায় অর্ধেক, উপরে লাগিয়ে দিয়ে দাও, প্রায় অর্ধেক ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারবো। সেই হিসাবে আমরা তাহলে আমাদেরকে যে যে কিছু জিনিস বর্জন করতে হবে, কিছু গ্রহণ করতে হবে, এবং সুন্দর একটা লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আমাদের জীবন ধারার কিছুটা পরিবর্তন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারবো। এবং আরো একটা বড় আশার সংবাদ হচ্ছে, সেটা হলো যে যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে আমাদের ক্যান্সারকে যদি আমরা নির্ণয় করতে পারি এবং উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা নিতে পারি, তাহলে কিন্তু ক্যান্সার পুরোপুরি নিরাময়যোগ্য। তাহলে আমরা দুইটা কথা পেলাম এখানে ইশরাত শর্মী, যে আমরা দুইটা কথা পেলাম। একটু হলো আমরা প্রতিরোধ করতে পারি 50% ক্যান্সার, আর বাকি 50% ক্যান্সারকে আমরা প্রতিকার করতে পারি। তাহলে খুব সহজেই কিন্তু আমরা ক্যান্সারকে জয় করতে পারছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, খুবই চমৎকারভাবে বললেন সব কথাগুলো সহজভাবে। দর্শক, এটা খুবই আশার একটা কথা যে আপনারা জানেন যে প্রতিকার অপেক্ষা প্রতিরোধ শ্রেয়। এখন আমরা প্রতিরোধ কিভাবে করতে পারবো সে বিষয় নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা বিশদভাবে করতে যাচ্ছি। যেমন আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের হয়তো এমন অনেক কিছু জানি না, সাধারণ কিছু কাজ বা সাধারণ কিছু অভ্যাস যেটা খুব সহজভাবে ত্যাগ করলে আমরা হয়তো বা ক্যান্সার থেকে নিজেকে দূরে রাখতে পারবো। এখন সেই বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনে কি কি হতে পারে, যেমন আমাদের খাদ্যাভ্যাস বা জাঙ্ক ফুড বা খাবারের ভেজাল। এখন তো একটা খুবই গুরুত্বপূর্ণ, পুরা বাংলাদেশের জন্য খাবারের ভেজাল নিয়ে অনেক ধরনের খাবারের ভেজাল প্রতিরোধে অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ
করা হয়েছে, গ্রহণ করে চলছে অনেক বছর ধরেই সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি ভাবেও। ডাক্তার নাইমের কাছে আমার পরবর্তী যে প্রশ্নটা থাকবে যে আমাদের যে প্রাত্যহিক জীবনে আমরা খাদ্যাভ্যাস বা জাঙ্ক ফুড বা এই যে ভেজাল খাবার বিভিন্নভাবে গ্রহণ করছি, অনেকেই জানে না আসলে ভেজাল খাবারগুলো কি বা আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন কি কি আনতে হবে, বা আমাদের রান্না করার প্রস্তুতিতে কোনো প্রণালীতে কোনো ভুল আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু সহজভাবে বলতেন। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা উপস্থাপনা আপনার হয়েছে যে আমরা আসলে বেসিক্যালি এখন যদিও বইয়ে পত্রে আছে আমাদের যে তামাক বা ধূমপান, তামাকজাত দ্রব্য আমাদের 1 নম্বর কারণ এই ক্যান্সারের জন্য, কিন্তু আমি বলবো যে মডার্ন এই যুগে আমরা কিন্তু সবাই হয়তো ধূমপানে অভ্যস্ত না, কিন্তু আমরা কিন্তু কোনো না কোনো ভাবে সবাই কিন্তু ফাস্ট ফুডের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমাদের বয়স্ক থেকে শুরু করে আমাদের বাচ্চারা পর্যন্ত এই জাঙ্ক ফুডে মানে আসক্ত। সুতরাং এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কারণ আমাদের এই ক্যান্সারের জন্য। কারণ এই ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড গুলাতে কিন্তু এক ধরনের প্রিজারভেটিভ ইউজ করা হয়, এগুলোতে একটা প্রিজারভেটিভ ইউজ করা হয়, এবং এই প্রিজারভেটিভ যেটা দেওয়া হয় সেটা কিন্তু ক্যান্সারাস, সেটা ক্যান্সারের কারণ। সুতরাং আমরা এই ক্যান্সার থেকে মুক্ত হতে হলে আমাদেরকে জাঙ্ক ফুড অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যেমন আমরা কিন্তু প্রায়শ বাচ্চাদের সকালে নাস্তা ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ নাগেটস দিচ্ছেন, কেউ বা হয়তো বিভিন্ন ওই যে প্যাকেটজাত পরোটা বা এরকম অনেক কিছু দিয়ে দিয়ে নাস্তাতে আমরা নিজেরা অভ্যস্ত, প্লাস বাচ্চাদেরকে স্কুলের টিফিনে আমরা দিয়ে থাকি। কিন্তু মনে রাখতে হবে এই প্রিজারভেটিভস গুলাই কিন্তু ক্যান্সারাস, এগুলাকে আমাদের অ্যাভয়েড করতে হবে এবং ঘরের রান্না দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে ফ্রেশ শাক সবজি ফলমূল এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। তাহলে আমরা যদি প্রথম অ্যাভয়েড ধরি যে আমরা 5টা জিনিস অ্যাভয়েড করব, তাহলে প্রথম অ্যাভয়েডেন্স হচ্ছে আমাদের তামাকজাত দ্রব্য। তাহলে এটা আমরা কিভাবে গ্রহণ করছি? আমরা অনেকে ধূমপানের সাথে বিড়ি, সিগারেট, তামাক, তারপরে হলো হুক্কা, হ্যাঁ, অথবা অনেক সময় এখন ইলেকট্রিক সিগারেটও একটা আছে, এটাও আমরা অনেকে গ্রহণ করি, এবং এর মাধ্যমে কিন্তু আমরা ক্যান্সারটাকে শরীরে ঢুকাচ্ছি। কারণ তামাকের মধ্যে নিকোটিন থাকে, এটা আমাদেরকে আসক্ত করে ফেলে, এবং এরপরেও ক্যান্সারাস কিছু দ্রব্য তামাকের মধ্যে থাকে, যেটা হলো নিকোটিনের প্রায় 7,000 কেমিক্যাল দেওয়া থাকে, এর মধ্যে 70টা আছে, 70টারও বেশি আছে ক্যান্সারাস, যেমন টার বা কার্বন মনোক্সাইড এরকম। তো সেই হিসাবে আমরা কিন্তু টোটাল আমার 30% সামনে ক্যান্সারের কারণ কিন্তু ইয়েটা ধরো, ধূমপান। বক্সটা ধরো। আপনাকে দেখা যাচ্ছে না, আপনি কি মানে লাইনে ডিস্টার্ব হয়ে গেল নাকি? জি, আহ, আমি হ্যাঁ, কন্টিনিউ করব। বলুন। আচ্ছা, জি এখানে জি। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্রিয় দর্শক আপনারা মনে রাখবেন, যারা ধূমপান করছেন উনি তো আক্রান্ত হচ্ছেনই, বা এই তামাক বা এই ধূমপানের টবাকোর যে স্মেলটা, উনি যে স্মোকটা নিচ্ছেন সেটাতে ওনার শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখানে একটা কথা আছে, প্যাসিভ স্মোকিং, অর্থাৎ একজন খাচ্ছেন, পাশে আরো কয়েকজন আছেন। এই প্যাসিভ স্মোকিং এ কিন্তু ডাবল মানে ক্ষতি, অর্থাৎ দ্বিগুণ ক্ষতির সম্ভাবনা রয়েছে। সুতরাং প্রিয় দর্শক আপনারা খেয়াল করবেন যে কখনো কেউ আপনার আশেপাশে যদি স্মোকিং করেন, আপনি নিজের থেকে একটু সরে যাবেন, যাতে করে আপনি যেন প্যাসিভ স্মোকিং এর দ্বারা আক্রান্ত না হন। তাহলে আমরা 1 নম্বর বর্জনের জিনিস আমরা পেলাম, যে আমরা তামাক এবং তামাকজাত দ্রব্য, এবং আরেকটা ফরম্যাটে আমরা এটাকে খাই, যেমন পান সুপারির সাথে অনেকেই জর্দা মিশিয়ে খুব আরাম করে খান। আমাদের সিলেট অঞ্চলে কিন্তু এটা অনেক বেশি প্রচলন আছে, এবং আলটিমেটলি ইন্ডিয়া এবং পাকিস্তান সহ এত এশিয়ার অঞ্চলগুলোতে এই পানের ব্যবহার অনেক বেশি, এবং এর থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওরাল ক্যান্সার হয়। কারণ এই সাদা বা তামাকের একটা গুল বানিয়ে অনেকে কিন্তু গালের মধ্যে চিপায় রেখে দেন, এবং এখানে দেখা যায় যে আমরা দর্শক আমরা যদি খেয়াল করি যে আমরা যারা সুস্থ আছি তাদের মুখের ভিতরের যে আবরণ এটা কিন্তু খুবই স্মুথ,
মিউকাস মেমব্রেনটাকে একদম স্মুথ, কোনো মানে দাগ নাই, কসকসে ভাব নাই। কিন্তু যারা একটু বেশি পান সুপারি খান অথবা সাদা জর্দা দিয়ে খান, তারা কিন্তু দেখবেন যে ওনাদের যে গাল দিয়ে ওনারা বা যে পাশ দিয়ে ওনারা খাচ্ছেন সেই পাশের এই মিউকাস মেমব্রেনটা কিন্তু রাফ হয়ে যায়। এটা কিন্তু আমরা মেডিকেল ভাষায় এটাকে ডিসপ্লেসিয়া বলি, অর্থাৎ সে তার সেলের আকৃতিটা চেঞ্জ করে ফেলে এবং ওখানে কিন্তু রাফ হয়ে যায়। এবং এইখান থেকেই কিন্তু ধীরে ধীরে অনেকের দেখা যাচ্ছে হোয়াইট স্পট অর্থাৎ লিউকোপ্লেকিয়া ডেভেলপ করে, অথবা কোনো ক্ষত বা আলসারের তৈরি হয় যেটা দীর্ঘদিন তাকে ঔষধেও ভালো হয় না। সুতরাং এই আলটা ধরে নিতে হবে এই লিউকোপ্লাকিয়াটা হচ্ছে আপনার ক্যান্সারের শুরু। সুতরাং যত দ্রুত সম্ভব আপনি এই তামাককে বর্জন করুন, তামাককে না বলুন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মেডিকেল ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমরা তামাক ছাড়ছি মানে হচ্ছে আমি ক্যান্সারটাকে অনেক দূরে সরাই দিচ্ছি। সুতরাং এই তামাকজাত দ্রব্য থেকে আমরা দূরে থাকবো। মদ পান, যেটা হয়তো আমাদের দেশের চেয়ে বাইরের বা পাশ্চাত্য দেশে এটার প্রচলন অনেক বেশি, মদ পান কিন্তু নিয়ন্ত্রিত না হলে সেই ক্ষেত্রেও ক্যান্সারের ঝুঁকি থাকছে। আমরা যদি একসাথে যদি বর্জনের কথাগুলো বলে ফেলি যে আমরা কি কি বর্জন করব, তাহলে মনে হয় ভালো হয়। আমরা ধূমপান, মদপান বলছি, পান সুপারি, সাদা জর্দা বর্জন করব। এবং আরেকটা আগে আমরা যেটা আলোচনা করেছি, ফাস্ট ফুড এবং বেভারেজ যেগুলো পানীয় আছে আমরা যেগুলা খুব মানে অভ্যস্ত এগুলাতে, সেটাও আমরা বর্জন করব। আমরা আরেকটা জিনিস খুব জরুরি বর্জন করা, সেটা হচ্ছে উচ্ছৃঙ্খল জীবন। অর্থাৎ আমরা শৃঙ্খলাময় পরিচ্ছন্ন একটা জীবন যাপন করব, তাতে করে আমাদের রোগ হবে না এবং সংক্রমিত হবে না। এই সংক্রমণটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু আমাদের একটা সুশৃঙ্খল জীবন যাপন করতে হবে। আর লাস্ট অফ অল যেটা আমরা বর্জন করা দরকার, সেটা হচ্ছে সূর্যের আলট্রা ভায়োলেট রে বা রশ্মি যেটা আছে, কারণ এখান থেকে অনেক সময় আমাদের স্কিন ক্যান্সার হয়ে থাকে। তা আমরা এই 5টা বর্জন করবো। আপাতত আমি 5টা বর্জনের কথা বললাম, পরবর্তীতে হয়তো আমরা কি কি গ্রহণ করবো সেই ব্যাপারে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আপনি দর্শক, আপনারা কিন্তু খুব সহজভাবে শুনলেন। উনি খুব সহজভাবে কিন্তু বললেন যে কি কি বর্জন করতে হবে, আহ, এবং আমরা যাতে আরেকজনের কারণে যাতে সেকেন্ডারি ইনফেকশনে না ভুগি। প্যাসিভ স্মোকার হচ্ছে কিনা, আমার সামনে আরেকটা মানুষ স্মোক করছে, ধূমপান করছে, তার কারণে আমি আক্রান্ত হচ্ছে কিনা, এটা আমাদের সবাইকেই নজর রাখতে হবে এবং কি কি বর্জন করতে হবে সেটা তো শুনলেন। আমি খাবার নিয়ে আরেকটু বিস্তারিত ইয়েতে যাই যে এখন কিন্তু সব ঘরে ঘরে, যেহেতু এখন ওয়ার্কিং ওমেনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, কর্মজীবী নারীরা হচ্ছে গিয়ে বাচ্চা লালন পালনের সাথে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। ফ্রোজেন ফুড বা প্যাকেটজাত খাবারের অভ্যাসটা খুব বেড়ে গিয়েছে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে। তো জি এটার কি কোনো নেগেটিভ এফেক্ট বা ক্যান্সারের সাথে এটার কোনো সম্পর্ক আছে কিনা? বর্জনের অনেকগুলো কথাই শুনলাম, যে এটা কিন্তু একটা কমন প্রশ্ন থাকে অনেকের মনে, যে ফ্রোজেন ফুড বা প্যাকেটজাত খাবার কোনোভাবে ক্যান্সারের জন্য দায়ী কিনা। জি জি আমরা এটা কিন্তু বলছি যে ক্যান্সারের জন্য এই যে আমরা ফাস্ট ফুড বা ফ্রোজেন ফুড বা প্রসেস ফুড যেগুলা খাই, এগুলা বেসিক্যালি ক্যান্সারটাকে, অর্থাৎ মডার্ন কজ যদি আমি বলি ক্যান্সার, তাহলে এটা 1 নম্বরে চলে আসবে। অর্থাৎ আমরা ধূমপান তামাক পানে অভ্যস্ত না হলে কিন্তু এই ফাস্ট ফুডে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই আমরা কিন্তু অভ্যস্ত। এইটা কিন্তু মানে বেস্ট, মানে খুব ভালো একটা কারণ ক্যান্সারের জন্য। কারণ এখান থেকে যে মানে কেমিক্যালটা প্রিজারভেটিভ হিসাবে ইউজ করা হয়, সেটা সেটা ক্যান্সারটাকে ইনভাইট করে। সুতরাং আমরা যদি এটাতে একদম পুরোপুরি অভ্যস্ত হয়ে যাই, তাইলে কিন্তু আমাদের ক্যান্সার হওয়ার আশঙ্কা অনেক গুণ বেড়ে যায়। সুতরাং আমি দর্শকদের বলবো যে আমরা এই জাঙ্ক ফুড বা প্যাকেটজাত খাবার, পানীয়, এগুলাকে অবশ্যই বর্জন করতে হবে। আমরা ঘরে রান্না করা খাবার খাবো, তো কম তৈলাক্ত খাবার বা তেলে ভাজা খাবার খাবো, চিনি কম খাবো। এবং আমরা যদি নিয়মিত সুষম খাদ্য খাই এবং প্রচুর পরিমাণে ফ্রেশ শাকসবজি বা ফলমূল খাই, তাহলে কিন্তু আমরা অর্ধেক ক্যান্সার প্রতিরোধ করতে পারবো ইনশাল্লাহ।
ধন্যবাদ ডাক্তার নুরুল হুদা নাইম। দর্শক, আপনারা কিন্তু জানলেন আপনাদের কি কি বর্জন করতে হবে এবং কি কি গ্রহণ করতে হবে আমাদের প্রাত্যহিক জীবনে সহজ কিছু কাজ, যেটা আমরা খুব সহজভাবেই করতে পারি আমাদের ক্যান্সার প্রতিরোধের জন্য। আহ, আমি এবার পরবর্তী প্রশ্নে যেটা যেতে যাচ্ছি, অলরেডি এই বিষয় নিয়েই আলোচনা চলছিল, আপনি ইতিমধ্যে উত্তর দিয়েছেন। তারপর এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। যে ক্যান্সার তো আসলে অনেক ধরনের ক্যান্সার, শুরুতেই আপনি বলেছেন। এখন একটা ক্যান্সার রোগী, ধরেন আমরা তো অনেকে পরীক্ষা করতে যাই না, বা বাংলাদেশে যেটা খুব বেশি প্রচলন, যে খুব বেশি না ভুগলে, কোনো সিমটম না আসলে আমরা সহজে ডাক্তারের কাছেও যাই না, হেলা করি। জ্বরটাকেও অনেকে হেলা করে, এটা আলাদা কোনো রোগের যে লক্ষণ এটাও মনে করে না। এখন একজন রোগী কিভাবে করে ক্যান্সার আক্রান্ত হয়েছে কিনা সে কিভাবে করে বুঝবে ঘরে বসে যে আমি ক্যান্সার আক্রান্ত হয়েছি বা হতে পারি, বা আমি বিপদের মধ্যে আছি? সে কিভাবে, কি কি লক্ষণ ধন্যবাদ দেখলে ধন্যবাদ সাধারণত আপনাকে। বুঝতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। খুব সুন্দর একটা কথা বলেছেন ম্যাডাম, যে ক্যান্সার কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ মানে দেয় না। অর্থাৎ আমরা কোনো পেইন বা জ্বর বা এরকম কোনো কষ্টকর কোনো অনুভূতি না আসলে সাধারণত আমরা ডাক্তারের কাছে যাই না। তো সেই হিসাবে ক্যান্সার যখন প্রাথমিক পর্যায়ে থাকে তখন কিন্তু কোনো কষ্টকর অনুভূতি আমরা ফিল করি না। যদি আমরা গ্রসলি ভাবি যে ক্যান্সার মানে হলে কি কি লক্ষণ দেখা দেয়, তাহলে আমরা প্রথমে বলবো যে ওই যেটা একটু আগে আমরা বলছি যে কোনো ক্ষত বা ঘা, যেটা দীর্ঘদিন চিকিৎসার পরে, ধরেন আপনি 3 সপ্তাহ বা 1-1.5 মাস চিকিৎসার পরেও ভালো হচ্ছে না, এরকম কত কিন্তু আপনাকে ভাবতে হবে যে সেটা ক্যান্সারের লক্ষণ। যদি কোনো কারণে খাবারের সময় দেখা যাচ্ছে যে আপনার গলার এক পাশে কাটা কাটা অনুভূত হচ্ছে বা ব্যথা অনুভূত হচ্ছে একটু, বা কোনো খাইতে গিয়ে একটু ডিসকমফোর্ট ফিল হচ্ছে, তখন বুঝতে হবে যে, আর যদি এটা বয়স 40 ঊর্ধ্ব হয় তাহলে বুঝতে হবে যে এখানে ক্যান্সার বাসা বাঁধছে। আরেকটা হলো যে যদি আমাদের গলার স্বর ভঙ্গ হয় এবং এই যে কোনো কারণে, এবং এই ভঙ্গটা যদি 2 সপ্তাহের অধিক সময় স্থায়ী হয়, তাইলে ধরে নিতে হবে যে এটা কোনো রোগের কারণে হয়েছে এবং এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং এটাকেও আমাদের ইভালুয়েট করতে হবে, অর্থাৎ স্বর ভঙ্গ। আরেকটা হচ্ছে যদি কাশির সাথে কোনো কারণে ব্লাড আসে, তাহলে আমাদেরকে এটাও পরীক্ষা করে নিতে হবে যে আমাদের কোথাও ক্যান্সারের বাসা বেঁধেছে কিনা। আর আমরা যদি নিচের দিকে যাই, বিশেষ করে আমাদের মায়েদের ক্ষেত্রে বা স্তন ক্যান্সারটা আসলে অনেক বেশি হয় মা বোনদের। সুতরাং এটা বলা হয়ে থাকে যে এটা একটা প্রটোকলই আছে, যে এটা আপনি 20 বছর বয়স থেকে এটা নিজে নিজে পরীক্ষা করবেন, নিজে নিজে পরীক্ষা করবেন যে কোথাও কোনো চাকা বা কোনো গিল্টি আছে কিনা। গিলট যদি থাকে তখন সেটা পরীক্ষা করে নিতে হবে। এবং 20 থেকে 25 বছর ক্লিনিক্যাল টেস্ট, অর্থাৎ আপনি না, তখন ডাক্তারের কাছে গিয়ে আপনি এটা পরীক্ষা নিরীক্ষা করাবেন। এবং 30-এর পর থেকে ম্যামোগ্রাফি করতে হবে প্রত্যেক বছরে একবার। অর্থাৎ আপনার লক্ষণ দেখা না দিলেও সেখানে আপনাকে পরীক্ষা করে নিতে হবে। আর লক্ষণটা এখানে থাকবে একটা চাকা বা ফুলা, যেখানে হয়তো কোনো ব্যথা ট্যাথা নাই। এটার সাথে হয়তো আপনার ওই যে আপনাদের এক্সিলাতেও কিন্তু অনেক সময় কিছু লিম্ফ নোড যেগুলো থাকে আমাদের, সেগুলো হয়তো ফুলে যেতে পারে। এই লিম্ফ নোডগুলো বা ওই যে কোন একটা গুটলি পাওয়া যাইতে পারে, সেই ক্ষেত্রেও আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হইতে হবে। সুতরাং শরীরের কোথাও, গলার বাইরে বা শরীরের কোথাও যদি কোথাও চাকা হয়ে যায়, হঠাৎ করে একটা ফুলা দেখা দেয় এবং সেই ফুলাটা কমছে না, হয়তো কোনো ব্যথা নাই কিন্তু ফুলাটা দীর্ঘদিন মানে বেশ কয়েকদিন থেকে আছে এবং ধীরে ধীরে সেটা বড় হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে আপনার এটা পরীক্ষা করানো খুবই জরুরি, এটা ক্যান্সার কিনা আগে আপনাকে এক্সক্লুড করতে হবে। সুতরাং এই এই অথবা অনেক সময় আছে আপনার মুখে দিয়ে রক্ত আসলে, যেরকম আমরা তো গলার ক্যান্সার ভাবতে পারি, সেই মানে আমরা যদি নিচের দিকে চিন্তা করি যে তাহলে পেটে বা কোলনে বা রেকটামে এইদিকে কোথাও কোনো যদি ক্যান্সার হয়, তাহলে তো সেই ক্ষেত্রে ওই পায়খানার রাস্তা দিয়ে তখন রক্ত বেরোবে, অথবা পায়খানাটা
কালো হবে, অর্থাৎ রক্ত মিশ্রিত হবে। সেই ক্ষেত্রে আপনার পেইন হয়তো না থাকতে পারে, কিন্তু এরকম কন্ডিশনও যদি দেখা দেয় তাহলে সেটাকেও আপনি ইগনোর করা চলবে না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর যদি আমরা কিডনি বা এরকম কোনো জায়গায় হয় তাহলে আপনার পেট ব্যথা হবে, পেট ফুলে যেতে পারে, লিভারে হইতে পারে, লিভারে হলে জন্ডিস হবে, বমি হবে। সুতরাং এই সমস্ত লক্ষণের যে কোনো একটা যদি দেখা যায়, আমরা বেসিক্যালি ওই লক্ষণগুলাই ফলো করব, যে মানে একদম কারণ ছাড়া কোথাও থেকে রক্ত বের হওয়া, আমাদের গলার স্বর ভেঙে যাওয়া 2 সপ্তাহের অধিক, রক্ত বমি হওয়া বা পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাওয়া, এবং ক্ষত বা ঘা যেটা চিকিৎসার পরেও 3 সপ্তাহের অধিক থেকে টিকে থাকা বা ভালো না হওয়া, স্থায়িত্ব পাওয়া, এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে ক্যান্সার আছে কিনা সেটা আমাদেরকে কিন্তু স্ক্রিনিং করে নিতে হবে বা পরীক্ষা করে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা এতক্ষণ ধরে যে পরামর্শগুলো শুনলাম, সেগুলোর মধ্যে কিন্তু কিছু আম, ভয়াবহ কথা আছে। সেটা হচ্ছে যে ক্যান্সার প্রাথমিক পর্যায়ে কিন্তু কোনো লক্ষণ দেখা যায় না। সুতরাং আমরা যদি নিজেদেরকে নিরাপদ রাখতে চাই তাহলে প্রতি বছর যে পরীক্ষাগুলো করতে হয় শারীরিক, সেগুলো আমরা যাতে করে নেই, এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে যাতে আমরা আমাদের পা থেকে মাথা পর্যন্ত যে কোনো অঙ্গে কোথাও কোনো ক্যান্সার হয়েছে কিনা বা অন্য কোনো রোগে ভুগছে কিনা সেটা দেখতে হলে আমাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে প্রতি বছর পরীক্ষাগুলো করা উচিত। আর যে লক্ষণগুলো দেখলে আমরা ক্যান্সার আক্রান্ত হচ্ছি কিনা, হতে যাচ্ছি কিনা, যে চাকা বা শরীরের কোনো ছিদ্র দিয়ে, যেমন নাক, কান বা গলা বা পায়ুপথ বা প্রস্রাবের রাস্তা বা যে কোনো জায়গা থেকে যদি কোনো রক্তপাত বা স্বাভাবিক যে রংটা থাকা দরকার, পায়খানা প্রস্রাব সবকিছুই স্বাভাবিকের রংটা যদি চেঞ্জ হয়ে অস্বাভাবিকে চলে যায়, তাহলে অবশ্যই সেটা আহ গুরুত্বের সাথে নেওয়া উচিত এবং নিতে হবে যদি আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে চাই। খুবই চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন। যেহেতু আজকে আমরা আছি একজন নাক কান গলা বিশেষজ্ঞের কাছে, এবং উনি কিন্তু আমাদেরকে শুধু নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবেই কিন্তু পরামর্শগুলো দিচ্ছেন না, উনি কিন্তু আমাদের শরীরের যে কোনো অঙ্গে কিন্তু ক্যান্সার হলে আসলে কিভাবে করে বুঝবো সেটাও কিন্তু খুব চমৎকার ভাবে বললেন এতক্ষণ। এখন যদি একটু স্পেসিফিক আপনার বিষয়ে চলে যাই, যে আপনি যেহেতু অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ এবং নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে আছেন, নাক কান গলায় আসলে ক্যান্সার বিভিন্ন প্রকারভেদ আছে কিনা, বা কোন ক্যান্সার বেশি হয় আমাদের দেশে, এবং সেগুলো আসলে আমাদের কোন সাধারণ কিছু অভ্যাসের জন্য বেশি হচ্ছে কিনা, বা এগুলো থেকে প্রতিকারের জন্য কি কি করণীয়, সেগুলো যদি আরেকটু বিস্তারিতভাবে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা ক্যান্সারের যে গ্রহণ এবং বর্জনের যে কথাটা বলছিলাম, যে কি কি বর্জন করলে আমাদের ক্যান্সার থেকে আমরা প্রতিরোধ করতে পারি ক্যান্সারটাকে, আমরা কিন্তু এই কয়েকটা বর্জনের কথা বলেছি। এখন আমরা এই স্পেসিফিক আমাদের হেড নেকের ক্ষেত্রে আসার আগে আমি ওই কি কি আমরা গ্রহণ করব ইন জেনারেল, এটা একটু বলে নেই, তাহলে দর্শক আপনাদের জন্য সুবিধা হবে। আমরা 5টা জিনিস বলেছি আমরা বর্জন করব। এটা যদি আমরা একটু মনে করি তাহলে ধূমপান, সাদা জর্দা, মদ্যপান, অর্থাৎ এইটাকে আমরা 1 নম্বরে বর্জন করব। 2 নম্বর হচ্ছে আমাদের পান সুপারি, সাদা জর্দা, কারণ এটা একটা তামাকজাত দ্রব্য এবং এইটা কিন্তু প্রায় 40% ক্যান্সারের জন্য দায়ী, মানে এই তামাক ব্যাপারটা শরীরের যে কোনো জায়গার ক্যান্সারের জন্য। আর হচ্ছে ফাস্টফুড, যেটা আমরা বিশদ আলোচনা করেছি, এবং এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা আলোচনা। আমি বলবো যে আমরা এখন যত আমরা মডার্ন হচ্ছি, এগুলো আমাদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, এবং এটাকে যদি আমরা পরিহার করতে না পারি তাহলে যে হারে আমাদের ক্যান্সার রোগ আসছে, বাংলাদেশে প্রত্যেক দিনে প্রায় 450 লোক কিন্তু নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, এবং সমীক্ষায় দেখা গিয়েছে যে এই প্রায় 350 লোক প্রত্যেক দিন কিন্তু ক্যান্সারের জন্য মারাও যাচ্ছেন। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে আগামী 2050 সালে
প্রায় 77% মানে ক্যান্সার রোগী বেড়ে যাবে যদি আমরা এই অবস্থায় আমাদের জীবনযাত্রাকে চালিয়ে যাই। তাহলে আমাদের এই জীবনযাত্রাকে আমাদের অবশ্যই একটা একটা সুস্থ ধারার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা চতুর্থত আমরা যেটা বলছি যে আমরা বর্জন করব উশৃঙ্খল জীবন, অর্থাৎ আমরা একটা পরিচ্ছন্ন জীবন যাপন করব, যাতে করে আর আমাদের মধ্যে রোগ না আসে এবং যার কাছে এসেছে উনি যেন সংক্রমণ করতে না পারেন। এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ আরেকটা আলোচনা। লাস্ট অফ অল আমরা যেটা বলছিলাম যে সূর্যের আলট্রা ভায়োলেট রে, অর্থাৎ এইটা থেকে বাঁচার জন্য আমরা হয়তো ছাতা নিয়ে বের হতে পারি, অথবা সানস্ক্রিন ব্যবহার করতে পারি, অথবা ওই কড়া রোদ যখন আলট্রাভায়োলেট রেতে আমরা ওই সময়টাকে অ্যাভয়েড করব বাইরে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা এগুলো বর্জন করলে 50% ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। আমি আশা করি আজকে থেকে আমার প্রিয় দর্শক যারা আমাকে দেখছেন এখন এবং পরবর্তীতেও যারা দেখবেন, আপনারা আমাদের এই পরামর্শগুলোতে আপনারা একাত্মতা ঘোষণা করবেন এবং আপনি আজকে থেকেই আপনার এই বদ অভ্যাসগুলোকে পরিবর্তন করার বা বর্জন করার জন্য প্রতিজ্ঞা করুন। তাহলে আপনার পরবর্তী জীবন ক্যান্সার মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা এবার আসি কি কি গ্রহণ করলে আমরা ক্যান্সারটাকে প্রতিরোধ করতে পারবো। আমরা 5টা জিনিস বর্জন করব, 5টা জিনিস গ্রহণ করব। আমরা বলেছি 10টি দৈনন্দিন অভ্যাস যেগুলো আমাদেরকে ক্যান্সার থেকে আমাদেরকে মুক্ত করতে পারে বা দূরে রাখতে পারে। তাহলে প্রথমেই যেটা হবে আমাদেরকে যে সবুজ শাকসবজি, যেটা এখন আমরা কিন্তু অনেকেই অভ্যস্ত না, অথবা এগুলো আসলে ফ্রেশ পাওয়া একটা কঠিন, কারণ আমাদের এখনকার যে আর্থসামাজিক অবস্থা, তাতে করে ফ্রেশ ফুড পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার হয়ে গিয়েছে। তো বলা হয়ে থাকে যে আপনার প্লেটের অর্ধেক থাকবে সবুজ, অর্থাৎ আপনি যা খাবেন তার অর্ধেক শাকসবজি খাবেন। আমরা তো অনেকে হয়তো এটাতে অভ্যস্ত না বা পারি না, আমাদেরকে এই অভ্যাসে আসতে হবে, কোনো না কোনোভাবে আমাদেরকে এই অভ্যাসে আসতে হবে। সবুজ শাকসবজি খেতে হবে, বেশি বেশি করে ফলমূল খেতে হবে এবং আমাদের বাচ্চাদেরকেও এগুলাতে অভ্যস্ত করতে হবে। সেকেন্ড যে অভ্যাসটা আমরা গড়ে তুলবো সেটা হচ্ছে আমাদের নিয়মিত আমরা ব্যায়াম করতে হবে। এটা কিন্তু এখন দেখেন আমরা বাচ্চাদেরকে স্কুলে দেই, বাচ্চারা ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠে আবার স্কুলের গেটে গিয়ে গাড়িতে নামে, আবার সে যখন আসে স্কুলের গেটে গাড়িতে উঠে আবার আসে। এই যে তার বাচ্চার এবং আমি বাবা হিসেবে আমার যে হাঁটা চলা একদম বন্ধ হয়ে গেল, এবং এর পরবর্তীতে এসে আমরা অফিসে যে যার মতো করে কাজ করছি। সুতরাং এইটা কিন্তু খুবই অ্যালার্মিং আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, যে আমরা একদম ব্যায়াম বলতে কিছুই করি না, হাঁটাহাঁটিও করি না। তো মনে রাখতে হবে এই ব্যায়াম প্রত্যেক দিন অন্তত 30 মিনিট আমাদেরকে হাঁটা দরকার। তো আমি পরামর্শ দিব প্রিয় দর্শক, আমি আমাদের অভিভাবকদেরকে বলতে চাই যে আপনি হয়তো বাচ্চাকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছেন অথবা অন্য কোনো বাহনে নিয়ে যাচ্ছেন, আপনি আধা কিলোমিটার বা 1 কিলোমিটার আগে স্কুলের, ওই সময় আপনি নেমে যান, ওইখান থেকে হেঁটে হেঁটে যান, অথবা গাড়িতে ব্যাগ রেখে তাও গাড়ি বলেন যে সে আগে যেতে, আপনি হেঁটে হেঁটে গিয়ে কিছু দূর গিয়ে তাকে একসাথে বাচ্চা সহ ওইখানে উঠেন। তাইলে অন্তত কিছু না কিছু একটা মানে হাঁটা হবে, এবং এতে করে আমরা নিজেরা যেমন উপকৃত হব, আমাদের বাচ্চারাও তো তেমনটা উপকৃত হবে। এবং আমি বলবো যে সিটি কর্পোরেশনগুলোতে আমরা যদি এইভাবে বাসের ব্যবস্থা করতে পারি যে বিভিন্ন পয়েন্ট থেকে বাসগুলো উঠবে এবং ওই বাসে গিয়ে আমাদের মানে বিভিন্ন বাসা থেকে বের হয়ে বাচ্চারা গিয়া ওই বাসে উঠবে, তাইলেও কিন্তু অনেকটা হাঁটা হচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে যানজট মুক্ত হয়ে যাবে পরিবেশটা, কারণ একটা স্কুলের প্রত্যেকটা বাচ্চার জন্য একটা করে গাড়ি যাচ্ছে, সুতরাং ওই সময়টাতে প্রচুর জ্যাম ধরে যায়। সুতরাং এই জ্যাম, ট্রাফিক জ্যামটাও কমে যাবে, আমাদের হাঁটা হবে, বাচ্চাদেরও হাঁটা হবে, এবং আমরা কিন্তু নিজের অজান্তেই কিন্তু আমার ব্যায়ামটা হয়ে যাচ্ছে এবং আমরা ক্যান্সারটাকে দূরে রাখতে পারছি। আর কিছু কিছু আছেন আমাদের যারা নিয়মিত আরও কিছু অন্যান্য ব্যায়াম করেন, সেটা অত্যন্ত ভালো একটা কাজ। মানে ব্যায়ামটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যায়ামের মাধ্যমে আমাদের শরীরে রক্ত চলাচল বেড়ে যায়, পেশিগুলোতে বেড়ে যায়, শক্ত হয়, হাড়ে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় এবং হাড়গুলোও শক্ত হয়, ব্রেইনে আমাদের অক্সিজেন সাপ্লাই বেড়ে যায়। সুতরাং এই ব্যায়াম যে কতটা গুরুত্বপূর্ণ আমরা যদি একবার ভাবি,
তাইলে দেখেন মানে আমরা ক্যান্সারটাকে কিন্তু কত দূরে রাখতে পারছি। প্রিয় দর্শক, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে আমি প্রতিদিন কোনো না কোনো ভাবে আমি এই শারীরিক ব্যায়ামটা আমি করবই। আমার শরীরটাকে এই পেশি শক্তি বা শরীরের খাবারটা হচ্ছে ব্যায়াম। সুতরাং আমি ব্যায়াম যদি করি তাহলে খুবই ভালো হবে। আরেকটা হচ্ছে যে কিছু রোগ আছে, ক্যান্সার আছে, যেটাকে আমরা টিকা দিয়ে দূরে রাখতে পারি, প্রতিরোধ করতে পারি আমরা টিকা আগে নিয়ে। সুতরাং যেমন মেয়েদের ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার, যেটা রেগুলার কিন্তু স্ক্রিনিং হয় এবং দেওয়া হয়। সুতরাং এরকম আরো কিছু রোগের আছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিন যেটা। তো এই ভ্যাকসিনগুলা যদি আমরা নেই বা টিকাগুলা নিয়মিত নেই, তাহলে কিন্তু আমরা কিছু ক্যান্সারটাকে আমরা প্রতিরোধ করতে পারছি। আরেকটা হচ্ছে যেটা আমরা একটু আগে যেটা আলোচনা করলাম প্রিয় দর্শক, যে ক্যান্সার কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনাকে কিন্তু সে লক্ষণ দিবে না। হ্যাঁ, সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। এই ক্ষেত্রে যেটা আমরা বলছি যে বাচ্চাদের ক্ষেত্রে যদিও আমরা এরকম রুটিন চেক আপ না করি, কিন্তু 40-এর পরে কিন্তু বছরে একবার অবশ্যই আপনাকে শারীরিক চেক আপ করতেই হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে লক্ষণ যদি কোনো কারণে, যেগুলো আমরা আগে বললাম, যে শরীরে কোথাও ফুলা বা চাকা বা গুটলি হয়ে যাওয়া, গা বা ক্ষত যেগুলো আপনার কোনোভাবেই শুকাচ্ছে না, সর্বঙ্গ হয়ে যাওয়া, আপনার খাবারের বা আপনার এই যে পয় নিষ্কাশনের অভ্যাসটা পরিবর্তন হয়ে যাওয়া, আগের নিয়মের চেয়ে পরিবর্তন হয়ে যাওয়া, বা ওই রাস্তা দিয়ে রক্ত যাওয়া, এরকম কোনো কিছু হইলে কিন্তু অবশ্যই আমরা ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করবো এবং আর্লি ডিটেকশন করব, যাতে করে আমরা চিকিৎসা করে এই রোগটাকে প্রতিকার করতে পারি, রোগের জন্য চিকিৎসা আমরা করতে পারি। তাহলে আমরা এই 4টা জিনিস বললাম: শাকসবজি, ব্যায়াম, টিকা এবং চেক আপ বা স্ক্রিনিং প্রোগ্রাম, যেটা আমাদের দেশে অতটা প্রচলিত না, শুধু 2-1টার ক্ষেত্রে আছে। আমি সরকারকে অনুরোধ করব যে আমরা ক্যান্সার হসপিটাল বানাচ্ছি প্রত্যেক জেলা সদরের হসপিটালগুলোতে, বা আশেপাশে আমরা ক্যান্সারের হসপিটাল বানাচ্ছি, অনেক টাকা খরচ করছি, সেটা হলো চিকিৎসার জন্য, কিন্তু আমরা প্রতিরোধের জন্য কিন্তু এই পরিমাণের কোনো এফোর্ট আমরা দিচ্ছি না। ক্যান্সার প্রতিরোধ করার জন্যে আমাদের যা যা করা দরকার, প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক সচেতন নাগরিক যেন এই জিনিসটা জানতে পারেন এবং বুঝতে পারেন এবং প্রয়োজনে প্রতিকার নিতে পারেন, সেই জন্য আমাদের এই ক্যান্সার প্রতিরোধটাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। আমাদের স্লোগান থাকবে, আমরা ক্যান্সার প্রতিরোধ করব। এবং দর্শক, আপনারাও ইতিমধ্যে জেনেছেন যে অর্ধেক ক্যান্সার শরীরের আমাদের কিন্তু প্রতিরোধ করতে পারি শুধু আমাদের নিজের অভ্যাসটা পরিবর্তন করার মাধ্যমে। এবং এখানে সরকারের যে পলিসি মেকিং দরকার, যে আমরা হয়তো সামাজিকভাবে মানে স্ক্রিনিং করার জন্য আমরা একটা সিস্টেম চালু করতে পারি ওখানে, এবং কিছু হয়তো ভলেন্টিয়ার নিয়ে আমরা এলাকা ভিত্তিক ভাগ করে দিয়ে ওনাদের মাধ্যমে আমরা ডাটাটা কালেকশন করতে পারি। আরেকটা হচ্ছে যে আমাদেরকে নগরায়ন যে আমরা করছি, এই নগরায়নটাকে আমরা পরিকল্পিত নগরায়ন করতে হবে। অর্থাৎ আমি আমার ডাক্তার বন্ধুদের এখন মাঝে মাঝে বলি যে চলো আমরা এখন আর ক্লিনিক হাসপাতাল না করে একটু পার্ক করি, যেখানে অন্তত আমার আপনার সন্তানেরা এখানে গিয়ে হাঁটবে, খেলাধুলা করবে, একটু মানে নিজের শারীরিক ব্যায়ামটা হয়ে যাবে। এতে করে কিন্তু এই ইনভেস্টমেন্টটা আমার, যদি আমি এটা করি তাহলে আমার কিন্তু হাসপাতাল বা ক্লিনিকে যাওয়া লাগবে কম। কারণ এই ব্যায়ামটা কিন্তু হার্টের রোগ কমাবে, আমাদের স্ট্রোক কমাবে, আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার কমাবে, ডায়াবেটিস কমাবে। সুতরাং আমরা প্রত্যেকবার কিন্তু মানে এই সমস্ত কাজের জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। লাস্ট অফ অল যেটা করতেই হবে, এটা হলো যে আমরা পর্যাপ্ত পরিমাণের পানি খেতে হবে। প্রিয় দর্শক, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একটা মানুষের প্রত্যেক দিন অন্তত মিনিমাম 3 লিটার পানি খাওয়া প্রয়োজন। আমরা কিন্তু হিসাব করে যদি দেখি, আমরা কিন্তু অনেকেই সেটা পারি না বা করি না। হ্যাঁ, 2 থেকে 3 লিটার মিনিমাম এই পানিটুকু আপনাকে খাইতেই হবে, এটা যেন আমরা অভ্যাসে পরিণত করতে পারি। তাইলে আমরা এই 5টা বর্জন করব, 5টা জিনিস গ্রহণ করব আমাদের দৈনন্দিন জীবনে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের দিনটাকে শুরু করতে হবে আর্লি মর্নিং এ, অর্থাৎ আমরা আর্লি ঘুমোতে যাব, আর্লি ঘুম থেকে জাগবো। তাইলে সকাল সকাল যদি ঘুম থেকে জাগা যায়, তাইলে
ওই সময়ে শরীর ভালো থাকে, আমরা একটু হাঁটাচলা বা একটু ব্যায়াম করে ফেলবো এবং পরবর্তীতে আমাদের বাচ্চা কাচ্চাদের স্কুলে দিয়ে আমরা অফিসে চলে যাব এবং আর্লি আমাদের বিকালের কাজ শেষ করে আমরা বাসায় যেতে পারবো, ঘুমাতে পারবো এবং তখন কিন্তু আমাদের এই যে লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, এই লাইফস্টাইল মডিফিকেশন আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি সরকারকে অনুরোধ করব যে আমাদের সোশ্যাল হেলথ এটাকে ঠিক করার জন্যে আমরা এই যে দোকানপাট খোলা এবং বন্ধের ক্ষেত্রে একটা নিয়ম চালু করতে হবে, অর্থাৎ এটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে, এরপরে বন্ধ। তাইলে দেখেন আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ একটা সুন্দর লাইফস্টাইলের মধ্যে চলে যেতে পারবো। যে ব্যাপারটা এখন ঘটে যে আমরা 11টার সময় শুরু করি, রাত্রে 11টার সময় বা 12টার সময় বন্ধ করি, রাতে ওখান থেকে বাসায় গিয়ে ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় মোটামুটি 2-3টা বাজে এবং আবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। সুতরাং আমাদের এই যে একটা মানে লাইফস্টাইল একটা ধরেন চেঞ্জ, এই চেঞ্জের কারণে আমাদের শরীরের অনেক জিনিস চেঞ্জ হচ্ছে, আমরা ধীরে ধীরে বেশি বেশি করে রোগাক্রান্ত হচ্ছি। সুতরাং সরকার যদি এই নিয়মটা করে দেন তাইলে আমরা সামাজিকভাবে কিন্তু সোশ্যাল হেলথটাকে ভালো করে ফেলতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই তথ্যবহুল কিছু কথা বললেন, যে ডেটাটাও উপস্থাপন করলেন সেটাও খুবই ভয়াবহ একটা সংখ্যা। প্রতিদিন এত মাত্রায় আক্রান্ত হচ্ছে ক্যান্সারে এবং প্রতিদিন এতজন মারা যাচ্ছে। আসলে এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার এবং আমাদের সতর্কতা নিলেই কিন্তু আমরা চাইলেই প্রতিরোধ করতে পারবো। স্যার, সময় স্বল্পতার কারণে আপনার সাথে আসলে এই বিষয়টা নিয়ে আরো বিশদ আলোচনা করতে পারলে দর্শক আরো উপকৃত হতো। তারপরেও আমরা অনুষ্ঠানে যতটুকু আজকে জানলাম, যতটুকু আপনি জানালেন, তা মনে হয় একজন মানুষকে ক্যান্সার প্রতিরোধের জন্য আপনি একদম শতভাগ বলে ফেলেছেন। দর্শক, আপনারা জানেন আমি ইতিমধ্যে বলেছি যে এনজেএল হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠান প্রতি শনিবার রাত 8টায় আপনাদের মাঝে একজন বিশেষজ্ঞ চিকিৎসক সহ উপস্থিত থাকবো এই স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে আলোচনার জন্য। স্যার ডাক্তার নুরুল হুদা নাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই ক্যান্সার এবছরে যে প্রতিপাদ্য ছিল ইউনাইটেড বাই ইউনিক, অর্থাৎ অনন্যতায় ঐক্যতান, এটা খুবই চমৎকার ভাবে আমাদেরকে উপস্থাপন করলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আগামী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকবেন, আমরা আছি আপনার পাশে। শুভরাত্রি। NJL টোটাল ENT কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ফোন 0176 722 8844।